একটি মেয়ে যার গা থেকে এখনো হলুদের গন্ধ ছাড়েনি। স্বাভাবিকভাবেই ও একজন নতুন বধূ, কিন্তু ওর বয়স বিয়ে করার নয়। আর এটাও পরিষ্কার যে অন্ধকারে ওর দেহে মাটি নয়, বরং নিজেদের অপরাধ লুকোনোর চেষ্টা করছিল। নমস্কার, আমি শক্তি আনন্দ, আর ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত। এই ঘটনা হায়দ্রাবাদে ঘটেছিল, যার খবর ঘৃণাক্ষরেও কেউ পায়নি। কিন্তু কথায় আছে না, অপরাধ যতই গভীর অন্ধকারে করা হোক না কেন, তার দাগ অপরাধীর হাতে কিন্তু থেকেই যায়। আর এখানে তো সেই দাগের পিছনে লুকিয়েছিল বাসনার সেই ভয়ঙ্কর খেলা, যা সমাজের একটা অংশকে ঠিক সেভাবেই খাচ্ছে, যেভাবে ঘুণ কাঠকে খেয়ে থাকে। বেগম, আজ আপনাকে সুন্দর, সুস্বাদু আর এমন রসালো পান বানাবো না যা সারা জীবন ভোর আপনি মনে রাখবেন। খোদার কসম বেগম, আপনি যদি এটা মুখে দেন না, মাখনের মতো লাগবে। মুখটা খুলুন খুলুন। এই তো দারুণ খেতে। আপনি না সত্যি এত সুন্দর পান বানান। আরে বেগম, এই জন্যই তো আমি আমার দোকানের নাম রেখেছি গজব পান ভান্ডার। বেগম, উপরওয়ালার দয়া যদি হয়, আমি আমার দুটো বাচ্চার পালন পোষণে কোনো রকম কমতি রাখতে চাই না। এবার উপরওয়ালার কাজ। আবু, আমি আরে, কেমন লাগছে আমাদের? আরে কি ব্যাপার, আমার দুটো বাগিনী এসে গেছে। আমি বলবো তোমাদের দুজনকে কেমন লাগছে? কেমন? তোমরা দুজনকেই আমার আম্মি জানের মতো লাগছে দেখতে। হাসার কথা নয়, আমাদের আম্মি জান ভীষণ সুন্দর ছিল, মাশাআল্লাহ। আব্বু, আমরা বন্ধুকে আমাদের ড্রেসটা দেখিয়ে আসি। আমিও আলিয়াকে ড্রেসটা দেখিয়ে খুব রাগাতে চাই। মজা আরে হবে। দাঁড়াও, তোমরা যেখানে যেতে চাও সব কাল যাবে। দেখো কত রাত হয়ে গেছে। আরে বেগম ছাড়ো না, পাশেই তো আছে, দুপা লাগবে যেতে। কতক্ষণ লাগবে আসতে সময়? যাও মা যাও। ধন্যবাদ আব্বু, ধন্যবাদ আন্টি। দাঁড়াও, সাবধানে মা, আসসালামু সাবধানে। ওয়ালাইকুম। আরে গোপাল বাবু, রাম কোথায় রাম হারিয়ে আঙ্কেল। গেলেন? রাম রাম, কেমন আছো? এই নিন আপনার ভাড়া। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নিন ধরুন এটা। দেখো, দুনিয়া ওলটপালট হয়ে যায়, কিন্তু প্রতি মাসের 1 তারিখে এ ভাড়াটা ঠিক দিয়ে যায়। যান বিশ্রাম এলাম। করুন। সবকিছু কিরকম ঠিক হয়ে গেল দেখলে তো? বলেছিলাম না আমি যে কাজী সাহেব সবকিছু ঠিক করে দেবে। খুদা ওনাকে অনেক খুশিতে রাখুন। কাজী সাহেব উসমান দাদার সাথে আপনাকে না দেখা করালে আপনি লোনও পেতেন না, আর আপনার দোকানও খুলতো না, আর 4-4টে পেট চালানো কতটা মুশকিল হতো। আপনাকে একটা কথা বলছি, মেয়েদের এত মাথায় তুলবেন না তো। কখন ফিরবে ওরা কে জানে। রুহানি, হ্যাঁ তুই আঞ্জুমের মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছিল? হ্যাঁ দিদি, আর আলিয়ার মুখটাও দেখার মতন ছিল। হ্যাঁ, কিন্তু ওর ড্রেসটা একদম পছন্দ হয়নি ভীষণ আমার। বিচ্ছিরি ছিল। আমাদের ড্রেস তাই না? কত সুন্দর না? হ্যাঁ। চল। আরে দাদা, আপনাকে আজ যা পান খাওয়াবো না, যে সারা জীবন মনে রাখতে হবে আপনাকে। একবার খেয়ে দেখুন, ভালো লাগছে? হুম হুম, হুম। আরে ওসমান ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া? খুব ভালো আছি। আপনার জন্যই তো আমি এই দোকানটা খুলে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। ভাইজান, আমিও চাই আমার নিজের পায়ের উপর দাঁড়াতে, আর তার জন্য আমার আপনাকে প্রয়োজন হবে। আমাকে ভাইজান? হ্যাঁ, 2 মিনিট কথা বলার ছিল আমার আপনার সাথে। আগে বলুন। দেখুন সোহেল ভাই, আমারও আমার কাজকর্মে টাকা লাগানোর জন্য লোকজনের দরকার পড়ে। ফেজাল নাম ওই লোকটার। কিছুদিন আগেই দেখা হয়েছিল ওনার সাথে। বেশ ভালোই লোকটা, কথাবার্তা বেশ ভালোই এগোচ্ছিল।
দুজনে না সারা দিন লাফালাফি করিস। কেন দেবো? ছাড়। এই, কি হয়েছে গো তোমার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? চলো ভেতরে চলো। কি হয়েছে বলো না গো? সব ঠিক আছে তো? কেন চুপ করে আছো? শোনো, আমি মেহেন্দির জন্য সম্বন্ধ ঠিক করেছি। কি? ওসমান ভাই যিনি আমাকে আমার কাজের জন্য টাকা দিয়েছিলেন, ওনাকেও ওনার কাজের জন্য যিনি টাকা ধার দেন তার নাম হলো ফয়জান শেখ। ও মেহেন্দিকে বিয়ে করতে চায়। রুকসা, আমি যদি না বলে দিই তাহলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে, আমার দোকান বন্ধ হয়ে যাবে। আমি কোনো রকমের ঝুঁকি নিতে চাই না। খুব কষ্ট করে এই কাজ আমি শুরু করেছি। তবে রুকসা, একদিন তো আমাদের মেহেন্দিকে বিয়ে দিতেই হবে। এর জন্য আমি না বলতে পারিনি। ছেলেটাও ভালো। এটা ফয়জান শেখের ফটো। কিন্তু আব্বু এটা ঠিক নয়। আব্বু, আমি কুস্তি প্লেয়ার হওয়ার আগে বিয়ে করতে চাই না। কিন্তু মা, একবার তো ছবিটা দেখে নে। এই দেখ মা, আব্বু, আমি বললাম তো আমি বিয়ে করতে চাই না। মেহেন্দি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এত কি ভাবছিস গোপাল? একবার গিয়ে কথা তো বল। খুব বেশি হলে বড়জোর কি হবে, সোহেল আঙ্কেল না করে দেবে। কিন্তু পরে তোর এটার জন্য আফসোস তো হবে না যে তুই একবারও চেষ্টা করে দেখিসনি? দেখ, এমন না হয় যেন খুব দেরি হয়ে যায়। হ্যাঁ ভাইজান, আপনি চিন্তা করবেন না। আপনার টাকার দৌলতেই তো আমার কাজকর্ম চলে। সেই জন্যই তো আমরা গরিব আর দুস্থ লোকেদের সাহায্য করতে পারি। মেহেন্দি আপনার বাড়িরই বউ হবে, এটা ওসমানের প্রতিশ্রুতি। আরে ফয়জাল মিয়ার কাছ থেকে ফোন এসেছিল দুবাই থেকে কেউ আসবে। আরে হ্যাঁ, গোপাল মিয়া বলুন। ওই আমি মেহেন্দিকে আমি বিয়ে করতে চাই। জানোয়ার, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? সাহস হলো কি করে? 2 টাকা রোজগারের ক্ষমতা নেই, আমার মেয়েকে বিয়ে করতে চাস? আমার মেয়েকে এটা অপরাধ ছিল না অপরাধের সূচনা, যা অনেকের জীবন তছনছ করে দিতে চলেছিল। মুখচোরা হওয়ার জন্য গোপাল নিজের মনের কথা কাউকে খুলে বলতে পারত না। ভালো বা মন্দ যাই ছিল তা ওর মনের ভেতর ছিল, যেটা খুবই চিন্তার বিষয়।
আর এদিকে মেহেন্দির জীবনে দারিদ্রতা এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। পালোয়ান হওয়ার তার স্বপ্ন এবার মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। আমাদের দেশে প্রায়শই মেয়েরা তাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো আপোষ করতে রাজি হয়ে যায়। এক্ষেত্রে কি তার পরিবার বাধ্য ছিল যে মেহেন্দি সবকিছু করতে রাজি হয়ে যায়, নাকি মেহেন্দির হাত নিজেরই ইচ্ছে করা ভুলের জন্য মাসুল গুনতে হয়? ভাইজান, যদি মেহেন্দি না মানে তাহলে বোঝান ওকে একটা সম্ভ্রান্ত বাড়ি রাজত্ব করবে, রানী হয়ে থাকবে। বুঝতে পারছেন আপনি? আর পরিবারও কত বড়, না কেউ সামনে না কেউ পিছনে। কিন্তু ওসমান ভাই, মেহেন্দির তো এখনো বয়স হয়নি, ও তো এখনো ছোট, আর এটা করা উচিত নয়। দেখুন, বিয়ের ব্যাপারে কোনো কিছু ভুল হয় না। এই সব সম্পর্ক আল্লাহ তৈরি করেন। আর আপনার এই সমস্যার ব্যাপারে কাজী সাহেব আগে থেকে খুব ভালো করে জানেন, তো চিন্তা করবেন না। শুধু একটা ব্যাপার আমি পরিষ্কার করতে চাই আপনার কাছে, যে আপনাকে সাহায্য করার চক্করে এমনটা যেন না হয় যে আমার ব্যবসা লাটে উঠে যায়। আপনি বুঝতে পারছেন? যদি এই বিয়েটা না হয় না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। বাধ্য হয়ে আমাকে আপনার দোকান ফেরত নিতে হবে। ভাইজান, শুধু মেহেন্দি নয়, রুহানিও তো আপনার মেয়ে, তাই না? অন্তত ওর ভবিষ্যতের কথা তো একবার ভাবুন। আপনি ওর বাবা, তাই আপনি ভালো করেই জানেন। দেখুন, বোঝানো আমার কাজ ছিল, বাকি আপনার হাতে। এলাম এখন। খুদা হাফিজ। যদি এই বিয়েটা না হয় না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। বাধ্য হয়ে আমাকে আপনার দোকান ফেরত নিতে হবে। খুব কষ্ট করে এই কাজ আমি শুরু করেছি, আমি কোনো রকমের ঝুঁকি নিতে চাই না। আমি তোর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। এটা করব, ওটা করব, কিন্তু এটা ভাবিনি যে এই সব কিছু হঠাৎ করে এইভাবে ঘটে যাবে। আমি কি বিয়ের পরেও কুস্তি খেলতে পারবো? শোন, আসলে ব্যাপারটা হলো যে কিছু জিনিস আমাদের হাতে থাকে না রে। কিন্তু হ্যাঁ, আমি এটা বলতে পারি যে সময় ভালো লোকেদের সাথে কখনো কখনো খারাপ করে না রে। হ্যাঁ মা, কখনো খারাপ করে না। রোহানি, রোহানি, জিনিসগুলো রাখ ভেতরে। রোহানি, আরে কি হয়েছে আমার মেয়ের? মুখটা এরকম করে রয়েছিস কেন? কি হয়েছে বল? কেউ কিছু বলেছে? আমি বকেছে? তাহলে কি হয়েছে মা? আব্বু, দিদি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? না মা, না, ও কোথাও যাচ্ছে না। ও একটা নতুন সংসার করতে যাচ্ছে,
বুঝেছো তো? আর দেখো, এরকম তোমাকেও একদিন যেতে হবে। না, আমি তোমাকে আর আম্মিকে ছেড়ে কোথাও যাব না, আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি কোথাও যেও না। তুমি শুধু আমার কাছে থাকবে, ঠিক আছে? কিন্তু তুমি এখন একটা কাজ করো, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। কারণটা কি জানো? তোমাকে ফয়জাল মিয়ার বাড়িতে যেতে হবে, ওখানে বিয়ে আছে তো। যাও যাও। আরে গোপাল বাবু, কি ব্যাপার? ভেতরে আসুন। ওখানে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আসুন। বিয়ে? কার বিয়ে হচ্ছে? আরে গোপাল বাবু, আমি তো বলতেই ভুলে গেছি আপনাকে, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল না। যদিও আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন, কিন্তু আপনি আমার বাড়িরই লোক। হয়েছে কি, আজ আমার বড় মেয়ের বিয়ে। আর গোপাল বাবু, আপনাকে আসতেই হবে। আসুন, এদিকে আসুন। ওই দেখছেন না, এই দেখুন বিয়ের সব উপহার। আর হ্যাঁ, এই ফলের এই জায়গাটা দেখছেন তো, এটা আপনার হাতেই রাখবেন, ঠিক আছে? ধরুন, আসুন। আমি বলছিলাম যে গোপাল মিয়া, যে আপনি বিয়েতে হাজির থাকবেন, তাই মেহেন্দির বিয়ের সাক্ষী শুধু আপনি হবেন। কাজী সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে রাখো বাবা, এখানে। আর একটু আগে। হ্যাঁ, আমি এই সামনেই আছি আমি, আঙ্কেল। কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন। ঠিক আছে বাবা, যাও। সোহেল মিয়া। হ্যাঁ বলুন কাজী সাহেব। সোহেল মিয়া, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আঙ্কে কাজী সাহেব বলুন। দেখুন, আমি জানি যে আজকাল আপনার পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমি বলছি যে আপনি যা কিছু করছেন সব বুঝে সুঝে করছেন তো? দেখুন, কোথাও কোনো... আব্বু, আমি কুস্তি প্লেয়ার হওয়ার আগে বিয়ে করতে চাই না। যদি এই বিয়েটা না হয় না, বাধ্য হয়ে আমাকে আপনার দোকান ফেরত নিতে হবে। ওকে, হ্যাঁ কাজী সাহেব, আমি যা কিছু করছি সব বুঝে সুঝে করছি। কিন্তু তাও আমার মনে হয় আপনি যদি একবার... আরে কাজী সাহেব, কথা তো হতেই থাকবে। সোহেল ভাই, আপনি আমার সঙ্গে আসুন। আরে চলুন চলুন, আসুন। আমি বলছিলাম কি, ফেজান ভাই বিয়ের জন্য 5 লাখ টাকা ধার্য করেছেন। কিন্তু 5 লাখ টাকা, আমার কথা তো শুনুন। আর উপহার হিসাবে 5 লাখ টাকা নগদ, বুঝলেন? আরে রুহানির জন্য রাখুন না, ওর বিয়েতে খরচ করবেন। দেখুন ওসমান ভাই, আমার কিন্তু এই মুহূর্তে টাকা দরকার নেই। এসব এত তাড়াহুড়োর মধ্যে হলো যে আমি ফয়জাল মিয়ার সঙ্গে কথাই বলতে পারলাম না। আমার একটা উপকার করুন, জামাইয়ের সঙ্গে একবার অন্তত কথা বলিয়ে দিন, একবার। আপনার জামাই তো বিয়ের জন্য রেডি হতে চলে গেল। আপনি এক কাজ করুন, বিয়ের পরেই কথা বলে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিকার অনুষ্ঠান শুরু করা হোক। মেহেন্দি শেখ, সোহেল শেখের কন্যা, আপনি গোপাল যাদবকে, যে আপনাদের পরিবারে পরিচিত, যাকে সাক্ষী হিসেবে মেনেছেন, তার উপস্থিতিতে আর উকিলের ওকালতিতে ওপরওয়ালার ওপর নির্ভরতা রেখে আর সর্বশক্তিমানের ওপর আমাদের পুরো আস্থা রেখে, তার সমস্ত ভালোবাসার উপর বিশ্বাস রেখে
তার দেখানো পথ ধরে 5 লাখ মোহরে, যা দুজনের সহমতেই পাওয়া গেছে, আপনার নিকাহ রহমত খানের পুত্র ফয়জল খানের সাথে স্থির করা হয়েছে। আপনি এই নিকাহ কবুল করছেন? যদি এই বিয়েটা না হয় না, বাধ্য হয়ে আমাকে আপনার দোকান ফেরত নিতে হবে। খুব কষ্ট করে এই কাজ আমি শুরু করেছি। সময় ভালো লোকেদের সাথে কখনো খারাপ করে না রে। কবুল করছি। এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। হ্যাঁ, ফয়জান মিয়া, আপনি এই নিকাহ কবুল করছেন? হ্যাঁ কবুল। এই নিকাহ কবুল করছেন? হ্যাঁ কবুল। এই নিকাহ কবুল করছেন? হ্যাঁ কবুল। অভিনন্দন। অভিনন্দন, অভিনন্দন। খুব ভালো থাকিস মা। ফয়জান বাবু, আর কতদিন অপেক্ষা করবেন? আফ্রিকাতে আপনার দেশ সুদান যেতে শুধু 32 দিন বাকি। আর এই মুহূর্তে মজা করে নিন, ফুলশয্যা আপনার জন্য অপেক্ষা করছে। আমার বড় মেয়ের বিয়ে, তাই মেহেন্দির বিয়ে সাক্ষী শুধু আপনি হবেন। এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। কবুল করছি। কে আপনি? আর আপনি আমার রুমে কি করছেন? এটা তোমার নয়, আমার রুম। ওসমান, এ ছোবলো মারে,
চিন্তা করবেন না সাহেব, আমাদের কাছে সব রোগের চিকিৎসা রয়েছে। আমার আমার জামা কাপড় আমি বদলে দিয়েছি। এখন তুমি সেটাই জিজ্ঞেস করবে যে আমি কে। তো কান খুলে শুনে নাও, আমি তোমার স্বামী। এখন তুমি বলবে না যে এটা ভুল। আমার বিয়ে তো তোমার সাথে হয়নি, তো বলে দিচ্ছি যে তুমি ঠিকই বলেছ, তোমার বিয়ে এর সাথে হয়েছিল। এই চেহারা আমি তোমাদের মতো মেয়েদের ফাঁসানোর জন্য ব্যবহার করি, আর তুমি ফেসে গেছো। সেই হিসেবে আমি তোমার 1 মাসের আইনানুগ স্বামী, আর তুমি আমার 1 মাসের আইনানুগ স্ত্রী। 1 মাস? হ্যাঁ, 1 মাসের। তোমার আব্বু 1 মাসের কন্ট্রাক্টে বিয়ে দিয়েছে। মিথ্যে কথা বলছেন আপনি। আমার আব্বু আমার সাথে এটা কখনো করতে পারে না। তো তোমার প্রমাণ চাই? ভালো করে দেখো এটা। এই সব কাগজের ওপর তোমার আব্বুর সই আছে। এটাই হলো বিয়ের প্রমাণ। আর এটা 1 মাসের পর বিবাহ বিচ্ছেদের কাগজ। আর এটা তোমার মিথ্যে আইডি প্রুফ। ভালো করে দেখো এই সইগুলো। এই সইগুলো সব মিথ্যে। আপনি মিথ্যে বলছেন। আমার আব্বু কখনো এটা করতে পারেন না, কখনো না। তুমি আমার এই ম্যারেজ কন্ট্রাক্ট মানো চাই না মানো, আমি তোমার সঙ্গে সেইগুলোই করব যা একজন স্বামী করে। খা খা খা। তোকে তো মাথা খারাপ করে দিল। বাঁচাও! ধর 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 এটা। চুপ কর। ভাইজান ভাইজান, ওর আম্মি আব্বু এসেছে। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই একে সামলা, আমি কি দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি যান। ভাইজান ভাইজান, ওর আম্মি আব্বু এসেছে। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই একে সামলা, আমি কি দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই। আসুন ভেতরে আসুন। আর সবকিছু ঠিকঠাক? উপরওয়ালার কৃপায়। উসমান ভাই, আপনি এখানে? একটা দরকারি কাজে এসেছিলাম এখানে। বৌদি কেমন আছেন?
ব্যাস সব কিছু ঠিক আছে। রুহানি সোনা, কোথায় যাচ্ছিস? এইভাবে কারুর বাড়িতে ঢুকতে নেই। এখানে আয়, চুপচাপ দাঁড়া এখানে সোনা। উসমান ভাই, হয়েছে কি? আরে ঠিক আছে বৌদি, বাচ্চাই তো, দিদিকে দেখার তর্স হয়েছে না। ওসমান ভাই, আমি কিছু ফল নিয়ে এসেছিলাম আমার মেয়ে আর জামাইয়ের জন্য। আরে এসবে আবার কি প্রয়োজন ছিল? তবে ফেজান মিয়া এই ধরনের লেনদেনে বিশ্বাস করে না। কি বলছেন আপনি? আমার মেয়ে এখানে আছে, আমার কর্তব্য। চলুন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওসমান ভাই, আমি বলছি কি, আপনার এখানে জামাইকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন ধরছে না। খুব চিন্তা হচ্ছে আমার। একটু কথা বলিয়ে দিন। আরে ভাইজান, সব কথা এখানে সেরে নেবেন। যাই হোক, আপনাদের মেয়ে না খুবই ভাগ্য করে এসেছে, এত বড় বাড়িতে রাজত্ব করবে। আজ সকালে ফেজান দাদা না আপনার মেয়েকে নিয়ে মুম্বাই গেছেন শপিং করাতে। হ্যাঁ, আর আমার আসলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে হতো, তাই জন্যই এসেছি। আপনারা চাইলে আমি আপনাদের কথা বলিয়ে দিতে পারি ওদের সাথে। হ্যাঁ, একটু কথা বলিয়ে দিন। হ্যাঁ, খুব ভালো হয়। আরে রুহানি সোনা, কিছু চাই বাবু তোমার? এদিকে। ক্ষমা করবেন ভাইজান, আসলে ফোন লাগছে না ওদের। তবে যে মুহূর্তে ফোন আসবে আমি জানিয়ে দেব যে আপনাদের সাথে যেন কথা বলে নেয়। ওসমান ভাই, অনেক কৃপা হবে। যাবার অনুমতি দিন, চলো। আচ্ছা। এই রগ দেখানো ছেড়ে দে তুই, নাহলে তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। আমার কবজায় যে মেয়ে ফাঁসে, ও কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত বেরোতে পারে না। তোমার কাছে 1 মাস সময় আছে, মেনে নাও, রানী করে রাখবো, না হলে মরার মতো বাঁচতে হবে। একবার হাতটা খুলে দিন আমার, তারপর এমন মার মারবো না। ফয়সাল, ওসমান, এদিকে এসো। ওসমান, এ আমার সঙ্গে বদমাইশি করেছে, বলছে হাত খুলে দিলে আমাকে মাটিতে ফেলে মারবে। তোমরা দুজনে হাত খুলে এমন মার মারো যতক্ষণ না ওর প্রাণ বেরোয়। এর তো ব্যবস্থা।
কি হয়েছে? এখনো বেঁচে আছে মনে হয়। বেঁচে আছে? হ্যাঁ। কিন্তু বিপদ আছে, একে তাড়াতাড়ি এখানে পুঁতে দাও। কিন্তু সাহেব, তার জন্য আলাদা করে টাকা লাগবে। আশার থেকে বেশি পাবে। ঠিক আছে, তোল। চল। একে কোণের মতো সাজিয়ে পুঁতে দাও। আচ্ছা ঠিক আছে। ইন্সপেক্টর, এরাই ওরা। চল বল, বল মেহেন্দি কোথায়? বল মেহেন্দিকে কোথায় বলছি লুকিয়ে বলছি বলছি রেখেছিস? বলছি ওদিকে আছে স্যার। আব্বু, তুমি কি আমার বিয়ে কন্ট্রাক্টে করেছিলে? না রে মা, না। তাও 1 মাসের জন্য? তোর মনে হয় আমি তোর সাথে এটা করতে পারি? চল চল। শহর ছাড়ার আগে মেহেন্দিকে দেখার জন্য গোপালের শেষ ইচ্ছা মেহেন্দির প্রাণ বাঁচায়। আর তার সাথে তার সাহস এবং বুদ্ধিমত্তার জন্য ওই এলাকায় গত 4 বছর ধরে চলা কন্ট্রাক্ট ম্যারেজের র্যাকেট ধরা পড়ে যায়। নাবালিকা মেয়েদের বেআইনিভাবে বিয়ে দেবার এই র্যাকেটে ওসমান আর ফয়জান ছাড়াও শহরের অনেক নামী লোকেরাও যুক্ত ছিল। এর মধ্যে অনেক মৌলবী, অনেক কাজীও ছিল, যাদের লাইসেন্স পরে রদ করা হয়। অনেকে সবকিছু জেনে শুনে শুধুমাত্র টাকার লোভে মেয়েদের কন্ট্রাক্ট ম্যারেজ করিয়েছিল, আবার অনেকে অজান্তেই এর শিকার হয়ে যায়, যেমন সোহেল আর রুকসার। এক বিখ্যাত নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী দুবাই, ওমান, সুদান আর আফ্রিকার মতো দেশ থেকে অনেক ধনী লোক ভারতে আসেন আর হায়দ্রাবাদে 1 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ করেন, যাতে নিকাহনামা আর তালাকনামা দুটো একসাথে দেওয়া হয়। আর তার সাথে নাবালিকা মেয়েদের বয়সের জাল সার্টিফিকেটও বার করা হয়। ওসমান, ফয়জান আর সুদানিকে এই অপরাধের জন্য সাজা দেওয়া হয়। আইন অনুসারে মেহেন্দির বাবা মাকে আর ইমতিয়াজ কাজীকে মেহেন্দিকে অবৈধ বিয়ে দেওয়ার জন্য সাজা শোনানো হয়। জীবনে যতই চাহিদা বা লোভ থাকুক না কেন, নিজের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। আর তারই সাথে কোনো অপরাধীকে সাহায্য করাও অপরাধ। শুধু এটুকুই বলবো যে অপরাধ যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এর থেকে অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, আর আমাকে অনুমতি দিন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।